216 জন সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিয়োগ করার কথা ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে। আজ পর্যন্ত আপনারা জানেন আপার এজ লিমিট 27 হয়েছে সাব ইন্সপেক্টর অফ পুলিশে। আজ পর্যন্ত ইপিএসসির তরফ থেকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করা হলো না। সাব ইন্সপেক্টর অফ পুলিশ 216 জন 2024 সালে আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন। তো এটা না করার কারণ এবং কবে নাগাদ হবে? এখানে আমার কাছে যা তথ্য আছে তার মধ্যে লেখা আছে সাব ইন্সপেক্টর 218 ঠিক আছে, ওটা আমরা টিপিএসসির কাছে কিন্তু পাঠিয়েছি। তো টিপিএসসি থেকে যখন অ্যাডভার্টাইজমেন্ট করবে তখন আমরা জানতে পারবো এটা, কারণ এটা তো এদের আন্ডারে পড়ে না, কিভাবে ওটা করবে, ওরা কবে করবে। আমরা তো বারবার টিপিএসসি কে বলছি যে আপনারা কিন্তু তাড়াতাড়ি করে যতগুলো আমরা অনুমোদন দিই সেগুলো আপনার করার। এখন আমি কি করে এখনই বলে দিতে পারবো টিপিএসসির বিষয়ে? আপনার জাস্ট আপনার নলেজে নিলাম এরকম আপনার 2000 জুলাই অগস্টে আপনি জাস্ট আপনার প্রক্রিয়া কিন্তু আমি প্রক্রিয়াটার কথা বলছি। আপনারা মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছিল জুলাই অগস্টে 2024 সাল, আজ থেকে অলমোস্ট 2 বছর আগে। সাব ইন্সপেক্টর 216, আপনি 218 বলছেন, ফাইন। অডিটর 104 জন, ফরেস্টার 140 জন, আমিনদার 100 জন, তহসিলদার 100 জন, সবগুলো টিপিএসসি নেবে পরীক্ষা। কিন্তু এখন পর্যন্ত এইগুলোর অ্যাডভার্টাইজমেন্ট একটাও হলো না। ওয়াই? মানে টিপিএসসি যিনি যারাই আছেন দায়িত্বে, কেন সেটা হবে না? আপার এজ লিমিট ফর সাব ইন্সপেক্টর ইজ 27। এই যে 2 বছর চলে গেল, যাদের ওভারেজ হয়ে যাচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট হলো না, তাদের কি হবে? মাননীয় মুখ্যমন্ত্রী দয়া করে আপনাকে আপনার গোচরে আমার উদ্দেশ্যটা হচ্ছে, ক্যাবিনেট সিদ্ধান্ত হয়, প্রেস ব্রিফিং হয়, খবরের কাগজে উঠে, আমরা উৎফুল্ল হই, যুব সমাজ উৎফুল্ল হয়, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। প্লিজ এগুলো মনিটর করার জন্য কাউকে না কাউকে তো দায়িত্ব দিতে হবে। এরকম বুড়ি বুড়ি জিনিসগুলো আছে। আপনি যেহেতু উত্থাপিত হয়েছে মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, একটু তাড়াতাড়ি আমি শেষ করে দিচ্ছি। টিসিএস টিপিএস মার্চ 2022 পরে আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। টিএফএস 2019-20 পরে আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। টিজিএফ জুডিশিয়াল সার্ভিস 2020 পরে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস মার্চ 2021 পরে আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2022 পরে আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি 2020 পরে আর হয়নি। এবং এও হাইকোর্টের নির্দেশ আছে প্রায় আনুমানিক 450 যারা ল্যাপটপ হয়ে গেছিল তাদের নিয়োগ করার জন্য, এখন কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। এরকম ভাবে প্রচুর আপনারা ক্যাবিনেট সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু নিয়োগের বেলায় কিছু নেই। তো আমার মনে হয় এই জায়গাটা মনিটরিং করার দরকার আছে। ইউ আর এ বিজি ম্যান, উই আর এ বিজি ম্যান, বাট টিপিএসসি বিষয়ে আমরা খুব মানে সিরিয়াসলি আমরা দেখছি। আর এমন না হচ্ছে না, আমরা তো প্রায়, আপনি তো নিজেও বলেছিলেন যে আপনারা মানে কি হলো কি বুঝছেন অফার দেন বলেছিলেন না, এইগুলো তো টিপিএসসির মাধ্যমে হয়, আমরা তো প্রতিনিয়তই দিচ্ছি। তো এমন তো না যে কিছুই হচ্ছে না, অনেকগুলো জায়গায় ডাক্তার থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে টিপিএসসি থেকে তো এসছে, আমরা দিচ্ছি। তো যেটা হচ্ছে ওরাও তো ওদের মতো করে কাজ করছে, কিন্তু আমরা মনিটরিং করা তো আমরা ডাইরেক্টলি আমরা মনিটরিং করতে পারবো না, আমরা খালি বলতে পারবো তাড়াতাড়ি করুন, আমরা করিও, সবাই বলিও বারবার। তো যদি কোনো জায়গার মধ্যে পার্টিকুলারলি আপনি যে যে জিনিসটি বলছেন আর কোনটা কোনটা হয়েছে সেটা যদি আগে আমি জানতাম বা আমার কাছে এখন যদি তথ্য থাকতো, আমি বলতাম টিপিএসসি তে এখন পর্যন্ত কত হাজার লোকের চাকরি হয়েছে এই কয়েক বছর। সেটা তো আপনি তো আপনার করে চলে এসছেন, যে নেগেটিভ বিষয়গুলো আপনি বলছেন। না নেগেটিভ, এই যে দেখুন আপনার না এগুলো তো আপনাকে আমি সহায়তা করছি। না আমি নেগেটিভ বললাম এটা না, যেটা পজিটিভ কি বলুন না, কটা হয়েছে আমি পজিটিভই তো বললাম। না পজিটিভ আপনার দায়িত্ব তো বলছি, সব জায়গার মধ্যে আপনি এত নেগেটিভ ভাবে গ্রহণ করেন জিনিসগুলো, না খুব দুঃখ হয়। না আমি রাজ্যের সাথে কথাটা বলছি, আপনি নেগেটিভলি
আমি বলছি কেন মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রী প্রেস ব্রিফিং করেছে, তারপরেও ঠিক আছে, জিপিএসের ঘাড়ে কটা মাথা, কেন হবে না? ঠিক আছে, মানে এখন এটাকে যদি এই ভেন্টিলেট করার পর আপনার গোচর আনার পর যদি এখন বলেন, ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কথাটা কিন্তু নেক্সট কোশ্চেন, শ্রী দীপঙ্কর সেন, শ্রী যাদবলাল দেবনাথ। তো এরকম না, মাননীয় এরকম তো স্পিকার না। স্যার, দেশে তো ইনচার্জ। কাজ করে যাচ্ছে, আমি সেটার কথা বলছি, তারা তো কাজ করে যাচ্ছে, তাদের উপরেও প্রেশার আছে। তো আমাদের তরফ থেকে তো আমরা প্রেশার দিই, মনিটরিং হচ্ছে, এবং অনেকগুলো বিষয় আছে যেগুলো না আপনি বক্তব্য রেখেছেন, গোচরে আনলাম আপনার on behalf of the থ্যাঙ্কফুল টু ইউ, আপনি গোচর এনেছেন, আমরা নিশ্চয়ই এটা দেখব। ওকে, থ্যাংক ইউ। Started দীপঙ্কর question সেন, number, শ্রী যাদবলাল দেবনাথ। started question number 36. মাননীয় বিধায়ক শ্রী দীপঙ্কর সেন, মাননীয় বিধায়ক শ্রী যাদবলাল দেবনাথ। প্রশ্ন क्वेश्चन नंबर 36। প্রশ্ন 1, यहाँ की সত্য বিলুনিয়া বিধানসভার লাউডান বাজার এলাকায় একটি পুলিশ আউটপোস্ট করার সরকারের পরিকল্পনা রয়েছে? বিলুনিয়া বিধানসভার অন্তর্গত লাউডান বাজার এলাকায় একটি সরকারি পুলিশ আউটপোস্ট করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। প্রশ্ন 2, যদি সত্যি হয়ে থাকে তবে কবে নাগাদ তা বসানো হবে? 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন আসে। প্রশ্ন 3, না হলে তার কারণ। লাউডাউন বাজার এলাকায় আইন শৃঙ্খলা ও অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো বর্তমানে শান্তির বাজার থানা থেকে কার্যকরভাবে তত্ত্বাবধান করা হয়েছে। প্রশ্ন 4, বাগবাসা বিধানসভার অন্তর্গত কালাছড়া বাজার এলাকায় একটি পুলিশ আউটপোস্ট করার পরিকল্পনা সরকারের আছে কি? বাগবাসা বিধানসভার অন্তর্গত কালাছড়া বাজার এলাকায় একটি পুলিশ আউটপোস্ট করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। সাপ্লিমেন্টারি স্যার, শান্তিবাজার সাব ডিভিশন, এটা বিলোনিয়া কনস্টিটিউয়েন্সি হলে পরেও এখানে 10টা বুথ এলাকা এবং বিস্তৃত অঞ্চল, পাশেই আছে গাড্ডাং আরেকটা এলাকা। সেদিক থেকে এই জায়গাটা নিরাপত্তা বা বিভিন্ন বিষয়ের সংক্রান্ত দিক থেকে এটা একটা আউটপোস্ট এখানের মধ্যে খুবই জরুরি। 2 বছর আগেও আমি এটা এসপি সাহেবের কাছে লিখিতভাবে আমি জানিয়েছিলাম। এবং এর থেকেও বড় জিনিস হচ্ছে এখানে একটা বিরাট বড় গরু বাজার সেখানে আছে, এবং এটা অনেক পুরাতন গরু বাজার, অনেক মানুষের সমাগম অনেক যায় সেখানে, রাত পর্যন্ত মানুষ যাওয়া আসা সেখানে করতে হয়। সেদিক থেকে এলাকার লোকেরও সেটা ডিমান্ড। আমি তারপরেও অনুরোধ করবো যে ওই জায়গাতে একটা ছোট হলে পরে একটা আউটপোস্ট বা ওই ধরনের কিছু একটা প্রয়োজনীয়তা আছে, এটা যাতে করা হয়, এই দাবিটা আমি সেখানের মধ্যে রাখছি। হ্যাঁ, যাদব বাবু। মাননীয় অধ্যক্ষ, আমাকে যে প্রস্তাবটা আমি প্রশ্নটা করেছিলাম, কালাছড়া বাজারটা হচ্ছে এমন একটা জায়গা, চুরাইবাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, বাগবাসা পেস থেকে প্রায় 14 কিলোমিটার, কদমতলা থেকে 15 কিলোমিটার, ধর্মনগর থেকে প্রায় 12 কিলোমিটার, এবং এই জায়গাটা একটা মিশ্র মানুষের বাস। কোনো ধরনের ইনসিডেন্ট ঘটলে এখানে পুলিশ আসতে প্রায় ঘন্টা দেড়েক সময় লেগে যায়। অতীতেও এরকম অনেক ঘটনা এখানে ঘটেছে। তাই আমি প্রস্তাবটা করেছিলাম যে এখানে একটা আউটপোস্ট দিলে খুব ভালো হয়। এটা বিবেচনার জন্য আবার আমি উত্থাপন করছি। নমস্কার। বিষয়টা আমি দেখবো, কথা বলবো, আমি চেষ্টা করবো যদি এটা করা যায়। ওকে, 3 নম্বর কোশ্চেন, শ্রী রঞ্জিত দাস। Sir, my start question number 91. ধন্যবাদ। মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাসের কোশ্চেন নাম্বার 91। প্রশ্ন 1, অমরপুর থেকে উদয়পুরে সড়কটি ডাবল লেন করার জন্য NHIDCL এর নিকট হস্তান্তর করা হয়েছে? উত্তর, এটা করা হয়েছে। রাস্তাটি ডাবল লেনে উন্নীত করার লক্ষ্যে প্রাথমিক প্রক্রিয়া হিসাবে NHIDCL কে দায়িত্ব দেওয়া হয়েছিল। বর্তমানে সংস্থাটি
এই 24.0 কিলোমিটার রাস্তার ফিজিবিলিটি স্টাডি এবং টেকনো ইকোনমিক্যাল স্টাডি করার জন্য ইতিমধ্যেই ডিপিআর কনসালটেন্ট নিয়োগ করেছে এবং কাজের ওয়ার্ক অর্ডার প্রদান করেছে। প্রশ্ন 2, না হলে তার কারণ। উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তরের সাপেক্ষে এই প্রশ্ন আসে না। 3, হস্তান্তর করা হলে কবে নাগাদ রাস্তার কাজ শুরু করা হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, NHIDCL এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর জানান যে উক্ত কাজের জন্য উদয়পুর অমরপুর এই যে 24 কিলোমিটার রাস্তার ফিজিবিলিটি স্টাডি এবং টেকনো ইকোনমিক্যাল স্টাডি করার জন্য ডিপিআর কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে, তার ওয়ার্ক অর্ডার ইতিমধ্যেই দেওয়া হয়েছে। পরবর্তীকালে ডিপিআর তৈরি হওয়ার পর ন্যাশনাল হাইওয়ে ডিক্লারেশন এবং পরবর্তী আনুষঙ্গিক কাজের জন্য ন্যাশনাল হাইওয়ে সদর দপ্তর তথা MORTH এ পাঠানো হবে। স্যার, সাপ্লিমেন্টারি, আমি প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, কারণ আগেও এই বিধানসভায় দীর্ঘায়মান বিষয়টি উত্থাপন করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়ে বিষয়টিকে NHIDCL এর কাছে হস্তান্তর করেছে এবং মাননীয় অর্থমন্ত্রী বাজেটও সেটা বলেছেন যে ডিপিআর এর কাজ চলছে। কিন্তু ডিপিআর তৈরি হওয়ার পর প্রায় আমার যতদূর ধারণা রয়েছে, ডিপার্টমেন্টের যারা আধিকারিক রয়েছে, আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরের যে ভারপ্রাপ্ত মন্ত্রীও রয়েছেন, ডিপিআর তৈরি হলে কমসে কম 6 থেকে 7 মাস লেগে যাবে। ডিপিআর যখন সাবমিট করা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, তারপরেই সেটা টেন্ডার হতে প্রায় 1 বছরের মতো সময় সাপেক্ষের ব্যাপার। এরপর টেন্ডার পেলে পরে কন্ট্রাক্টটা যদি ভালো না হয় তাহলে অনেক দিনে প্রায় 2-3 বছর লাগবে বলে আমার ধারণা। এর মধ্যে আমাদের অমরপুর উদয়পুরে যে ট্যাগগুলো রয়েছে, অন্তত স্পেশাল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে প্রায় 18টার মতো রয়েছে, সেগুলোকে মানে যাতে পার্কগুলোকে কেটে কিছুটা হলেও, তাহলে আমরা এখানে 4টা বিধানসভার অন্তর্গত গোমতী, অমরপুর, করবুক এবং গন্ডাছড়া এবং মাথারবাড়ির বিশেষ অংশ রয়েছে। বর্তমানে যে ট্যুরিজমের যেভাবে গাড়ি চলাচল করে প্রচুর পরিমাণে গাড়ি যায়, তো এই কারণে এই রাস্তাগুলোকে আপাতত কিছুটা করা যায় কিনা, তার জন্য আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহাশয়কে আমি এই বিষয়টা দেখার জন্য অনুরোধ করছি। সাপ্লিমেন্টারি স্যার, বর্তমান NHIDCL এর এক্সিস্টিং রুট করবুক টু অমরপুর কন্ডিশন খুবই খারাপ। আমি বিগত দিনেও বারবার চেষ্টা করেছিলাম, আমি প্রশ্নও করেছি, কিন্তু আমার রিজেক্টেড হয়ে গেছে। যাই হোক, সাপ্লিমেন্টারির মাধ্যমে আমি বলতে চাই, আমাদের যে করবুক টু অমরপুরের এক্সিস্টিং রুট যেটা NHIDCL খুবই খারাপ, সেটার জন্য মেরামতের জন্য আমি আপনার কাছে জানান দিতে চাই। থ্যাংক ইউ। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, এখানে আমি নিজেও কিন্তু MRTH ইউনিয়ন মিনিস্টার সাথে আমি নিজে কথা বলেছি। এখানে আমাদের মাননীয় বিধায়ক রঞ্জিত দাস মহোদয় যে বলেছেন, উনিও জানেন বিষয়টা। আমি এটাকে ন্যাশনাল হাইওয়ে, তার সাথে আমি বললাম যে খুব ইম্পর্টেন্ট এই রাস্তাটা, এটা অ্যালাইনমেন্টও দরকার ইত্যাদি, তারপর কিছু রাজি হয়েছেন, সেটা মাননীয় বিধায়কও ভালো করে জানেন। এবং এটাকে স্পার রুট হিসাবে এটা কিন্তু ডিসিশন হয়েছে এবং সেভাবে কিন্তু কাজ কিন্তু চলছে। এখন বাকি করসপন্ডেন্স অনেকবার আমি করেছি, বলছিও এবং বারবার বলছে, এইভাবে কিন্তু প্রক্রিয়াটা চলছে। আর যেখানে মাননীয় বিধায়ক এখন আমাকে যে বিষয়টা বলেন যে অমরপুর থেকে করবুকে, আমি নিজেও কিছুদিন আগে ওই রাস্তায় আমি গেছি, যতটা আপনি বলছেন আমার কাছে কিন্তু অনেক বেটার লাগবে। কয়েকটা জায়গায় খালি একটু খারাপ, মানে খুবই ভালো কিন্তু রাস্তা, কিন্তু আমি তাও বলবো যে জায়গাগুলো খারাপ আছে, আমি নিজেও কিছুদিন আগে গেছি, বেশি দিন না, আপনিও ছিলেন যে কারণে আমি এখানে গেছিলাম, কিন্তু সেটাও কেন হবে আমি দপ্তরকে নিশ্চয়ই বলবো। Next question, Sri Ranjit Verma. Manana Speaker Sir, my question number 56. 56. Respected Speaker Sir, I will start question number 56. Question number 1. ই মুলাকাত প্রোগ্রাম চালু হওয়ার পর
কতজন কারাবন্দী পরিবারের সদস্যের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছে? উত্তর, ই মুলাকাত প্রোগ্রাম চালু হওয়ার পর এখন পর্যন্ত কারাবন্দীদের পরিবারের কোনো সদস্য যোগাযোগ করার জন্য আবেদন করেনি। যদিও বর্তমানে রাজ্যের প্রতিটি জেলের বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দীরা ত্রিপুরা সংশোধনাগার রুলস 2021 এর রুল 42 ও রুল 243 এর বিধান অনুযায়ী পরিবারের সদস্য, আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে যথাক্রমে মাসে 4 বার ও মাসে 2 বার সাদা কাগজে দরখাস্তের মাধ্যমে দেখা করছেন। কোয়েশ্চেন নাম্বার 2, রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা স্তরে সংশোধনাগারের গুলিতে এই প্রকল্পের সুবিধা আছে কিনা? উত্তর, রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা স্তরে সংশোধনাগারগুলিতে ই মুলাকাত প্রকল্পের সুবিধা আছে। প্রশ্ন নাম্বার 3, প্রতি কারাবন্দীকে মাসে কতবার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করার সুবিধা প্রদান করা হয়? উত্তর, ত্রিপুরা সংশোধনাগার রুল 2021 এর রুল 42 ও রুল 243 এর বিধান অনুযায়ী কয়েদি বা সাজাপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে মাসে 2 বার অর্থাৎ প্রতি 15 দিনে একবার পরিবারের সদস্য, আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সাক্ষাৎ করার সুবিধা প্রদান করা হয় এবং বিচারাধীন বন্দী বা হাজতীদের ক্ষেত্রে মাসে 4 বার অর্থাৎ 7 দিনে একবার পরিবারের সদস্য, আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সাক্ষাৎ করার সুবিধা প্রদান করা হয়। ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, সাপ্লিমেন্টারি আমার যে 1 নম্বর যে প্রশ্নটা ছিল, এই মুলাকাত প্রোগ্রাম চালু হওয়ার পর কতজন কারাবন্দী পরিবারের সদস্যের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে? যারা সাজাপ্রাপ্ত কয়েদি জেলখানায় আছে তারা অধিকাংশই অশিক্ষিত এবং যে ই মুলাকাত যে সিস্টেমটা করা হয়েছে সেটা তাদের পক্ষে করাটা সম্ভব হয় না। কারণ করতে গেলে ওই পরিবারের দিকেও এসে সুবিধাটা থাকতে হবে। সুতরাং এই যে ই মুলাকাত যে প্রোগ্রামটা চালু করার পর তেমন সুবিধা হচ্ছে না। আমি জানি জেলখানায় শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনারা দেখছেন নিউজ নাও।
খবরের নতুন ভাষা। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আমি রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের সাথে 5% দিয়ে ঘোষণা করছি। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ত্রিপুরা বিধানসভার নতুন স্পিকার নির্বাচনের ঘোষণা হলো সোমবার বিধানসভার বাজেট অধিবেশনে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে এই নির্বাচনী প্রক্রিয়া। অধিবেশনের প্রায় সব বিধায়ক উপস্থিত থাকায় এদিনই স্পিকার নির্বাচন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করা হয়। স্পিকার পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং 17 মার্চ পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পরে স্পিকার পদে মোট কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তা স্পষ্ট হয়ে যাবে ওই দিন। যদি কেবলমাত্র একজন প্রার্থী মনোনয়ন জমা দেন তাহলে 18 মার্চ বিধানসভায় তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে ঘোষণা করা হবে। তবে একাধিক প্রার্থী মনোনয়ন জমা দিলে সেই ক্ষেত্রে 18 মার্চ বিধানসভার প্রথম কার্য বিবরণী হিসেবে অনুষ্ঠিত হবে স্পিকার নির্বাচন। উল্লেখ করা যেতে পারে বিশ্ববন্ধু সেনের মৃত্যুর পর শূন্য হয়ে পড়ে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদ। 2025 সালের 26 ডিসেম্বর 72 বছর বয়সে বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিকে প্রবীণ জনজাতি বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়ার নাম নতুন স্পিকার হিসেবে প্রস্তাব করা হয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের বৈঠকে। ফলে রামপদ জমাতিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হবেন নাকি বিরোধী শিবির থেকেও কোনো মনোনয়নপত্র জমা দেওয়া হবে তা নিয়েই এখন জোর জল্পনা রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রেরণ করে আমাকে জানিয়েছেন যে চিকিৎসাজনিত কারণে আজ থেকে আগামী 18 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত তিনি সভায় উপস্থিত থাকতে পারছেন না। উনার অবর্তমানে মাননীয় মন্ত্রী শ্রী রতন লাল নাথ উনার উপর অর্পিত দপ্তরগুলি সংক্রান্ত বিধানসভায় উত্থাপিত যাবতীয় কার্যসূচি দায়িত্ব পালন করবেন বলে মাননীয় মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা জানিয়েছেন। জব্দ করা যুক্ত করা হয়েছে। আমার সরকার ত্রিপুরা আগামী নীতি 2021-44 ভাবে
সবাইকে নমস্কার। অসম বিধানসভায় চলে যাবো। আজ নাগেন্দ্র বাবু ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় স্বস্তির খবর দিল রাজ্য সরকার। সোমবার কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং পেনশনারদের জন্য মহার্ঘ ত্রাণ ৫% বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শেষে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্য সরকারের ফিনান্সিয়াল কনস্ট্যান্ট আছে, তবু আমি রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের সাথে ৫% ডিআর ঘোষণা করছি। আগামী অর্থ বছরের 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হবে। রাজ্যের আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের কল্যাণের বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে সরকার। সেই কারণে তাদের আর্থিক স্বস্তি দিতে ৫% ডি এবং ডিআর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগামী ১ এপ্রিল 2026 থেকে এই বর্ধিত ডিএ ও ডিআর কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ১,২০,০০০ সরকারি কর্মচারী এবং ৮১,০১৯ জন পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর জন্য রাজ্য সরকারের অতিরিক্ত প্রায় ৫০০ কোটি টাকা ব্যয় হবে বলে জানান তিনি। এতে উপকৃত হবেন মোট ১,২,৫৬৩ রেগুলার কর্মচারী এবং ৮১,০১৯ পেনশনার এবং ফ্যামিলি পেনশন, তাছাড়া অনিয়মিত কর্মচারী যারা আছেন এতে উপকৃত হবেন। এতে মোট ব্যয় হবে বার্ষিক প্রায় 500 কোটি। এতদিন ৩৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন ত্রিপুরা সরকারের কর্মচারীরা। নতুন ঘোষণার ফলে তা বেড়ে দাঁড়াবে ৩৮%। ফলে উল্লেখ করা যেতে পারে এর আগে 2025 সালে সেপ্টেম্বর মাসে 3% ডিএ বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। তবে কেন্দ্র ও রাজ্যের ডিএর মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান রয়ে গেছে এখনো। বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ৫৫% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। সেই তুলনায় এখনো কেন্দ্রীয় হারের তুলনায় 17% কম ডিএ পাচ্ছেন ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীরা। এদিকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন কর্মচারী ও পেনশনভোগীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। ত্রিপুরা বিধানসভা চলতি বাজেট অধিবেশনের মাঝে 3 দিনের জন্য অনুপস্থিত থাকছেন রাজ্যের বন, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী উর্মেশ দেববর্মা। সরকারি কাজে ব্যস্ততার কারণে 16 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত তিনি বিধানসভা উপস্থিত থাকতে পারবেন না বলে লিখিতভাবে জানিয়েছেন কর্তৃপক্ষকে।
বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষর উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে নির্ধারিত সরকারি কর্মসূচির কারণে উক্ত সময় তিনি চলমান অধিবেশনে অংশগ্রহণ করতে পারছেন না বলে লিখিতভাবে জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। বিষয়টি সোমবার অধিবেশনের সদস্যদের অবগত করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। অনিমেষ দেববর্মার অধীনস্থ বন, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের দায়িত্ব আপাতত অস্থায়ীভাবে ন্যস্ত করা হয়েছে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের ওপর। ফলে অনিমেষ দেববর্মা পুনরায় দায়িত্বে ফিরে আসা না পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরগুলির প্রশাসনিক দায়িত্ব পালন করবেন রতন লাল নাথ। 15 মার্চ নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। তাঁর এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। দিল্লি সফরকালে তিনি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে পারেন বলে উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই উপকৃত হবেন। তার জন্য আমি মাননীয় চিফ মিনিস্টার ওনার কাছে আমি অনুরোধ রাখতে চাই, ভবিষ্যতে এই নতুন ন্যাশনাল হাইওয়ে বা ডাবল লেনের একটা ব্যবস্থা করতে পারলে খুবই সুবিধা হবে। অনারেবল স্পিকার, মাননীয় মুখ্যমন্ত্রী প্রশ্ন দেওয়ার আগে আমার একটা কিন্তু এখানে এনএইচ এবং কুমুলের কথা উল্লেখ করতেছেন। আমার কুমুলুম টু জম্পুজলা যাওয়ার রাস্তাতে আর চম্পনগর টু মনপত যাওয়ার রাস্তা যে এখন ন্যাশনাল হাইওয়ে এখন বানানো হচ্ছে, চম্পনগর আগরতলা রুটটা, মাটিগুলা ওইখান থেকে নেওয়া হচ্ছে, কিন্তু মাটিগুলো নেওয়ার অসুবিধা নেই, কিন্তু এই রাস্তাগুলা যে মাটি নেওয়ার জন্য যে বড় বড় লরিগুলা গাড়িগুলা যাচ্ছে, ওরা রাস্তাটা এখন ভেঙে গেছে কোনো রাস্তায়। তো এটা বেশি দিনও হয়নি এই রাস্তা বানানো, কিন্তু এখন কোনো রাস্তায় সব ভেঙে গেছে। তার জন্য আমার মনে হয় দপ্তরে কিছু করা দরকার, কারণ এখন বৃষ্টির মৌসুম আসলে আবার সমস্যা দেখা দিবে, কারণ এটা হাইওয়ে। তো এইগুলা প্লিজ কাইন্ডলি আপনি নজর দিলে মাননীয় বাধ্যতা মন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ থাকবো, এগুলো ইমিডিয়েট নেওয়া দরকার। মাননীয় স্পিকার স্যার, আমার ছোট্ট একটা সাপ্লিমেন্টারি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের NS 108 এদের বড়রা পাহাড়ে যেটা ইয়ে করছিলাম, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে কিছুদিন আগে চিঠি দিয়েছিলাম। ওইখানে যে বালু এভাবে হচ্ছে এবং গত একদিন আগে যে বৃষ্টিটা হয়েছে সেখানে গাড়ি চলাচলটা খুবই অসুবিধা হচ্ছে। তাই আমার একটা অনুরোধ ছিল যে একটা বিকল্প রাস্তা, যে এটা রামচন্দ্রঘাট হইয়া আমপুরা হইয়া সদরে আসা যে রাস্তাটা, সেটা একটু মেরামত করে দেওয়ার জন্য আমি একটা অনুরোধ করে একটা চিঠি দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। এখানে আমাদের অলরেডি ছটা ন্যাশনাল হাইওয়ে, 4টা ন্যাশনাল হাইওয়ে এবং প্রিন্সিপাল এর মধ্যে একটার জন্য আমি বারবার বলেছি, তো ন্যাশনাল হাইওয়ে আবার নতুন করে যেটা বললেন
আমরা দিতে পারি, প্রশ্নটা উঠেছে বলবো মানে দেওয়ার। আর বাকি এখানে বিশ্বজিৎ বাবু বলেছেন, রঞ্জিত বাবু বলেছেন, তারা যে কথাগুলো বলেছেন আমি আধিকারিকদের বলবো। এখানে আমিও দেখবো বিষয়টা, এটা কিন্তু সেটা মনে হচ্ছে না সমস্যা হবে, দুটোই কাজ করে। Next question, Sri Paul Garucho. Sir, immediate start question 108. Question number 1. Do government have any plan to build road at Bondupara from Torai DC? Answer yes, there is a plan to connect up to Muni Bondupara TWS scheme, that is 1.20 kilometers from existing all-weather Lumachara Chandro Ansa road. The plan for connection of all-weather road for said portion is proposed to be undertaken under PMGSY phase 4 and feasibility surveys currently in progress. The remaining 2 kilometer stretch is being considered for inclusion under an appropriate government scheme, subject to technical feasibility and availability of funds. Question number 2. If yes, then when? The timeline for the completion of the survey and subsequent implementation will depend on sanction by Ministry of Rural Development. Question number 3. If no, then why? Answer not applicable as there is a proposed plan for construction of the road. Supplementary, sir. Sir, this Monibodra road, 3.5 kilometers across. The expedition is around 70 families. Sir, can you imagine a village very much connected to Lumachara market, which has no road, 65-70 families that is still suffering to track the long riding. During the government of lab, they have tried, but I don't know why the road was not complete. They have tried through Rega, I guess, but it is not. But sir, I have tried since last 3 years. I have been writing. I have written to RD, I have written to PWD, I have written to NIAM also. And sir, if the condition, I have made villages like Monibodra. I thank the Honorable Minister for sanctioning this road, and it is a 3.5 kilometer road, sir. If you can do it in one go, then it will be a blessing for the entire village. Can you imagine the people of that village? The Longtrai hill, they are trekking, they are coming. To come to market, it takes around 4.5 kilometers. So, if you can do it in one go, it will be very helpful, and I will be thankful to the entire department. Sir, just one minute. Supplementary. Actually, আমার জম্পইজলা PWD সাবডিভিশন টাকাজলা কনস্টিটিউয়েন্সির মধ্যে আমি গত 3 বছর ধরে আমি দেখেছি একটাও ব্রিজ হলিং থেকে ব্ল্যাক টপে এখন একটাও কিন্তু পরিণত হয়নি। আমি অনেকবার ডিপিআরও বানিয়ে পাঠিয়েছি, গত 3 বছরে একটাও কিন্তু কোনো ব্ল্যাক টপ কিছু হয়নি, এখন সব মেনটেনেন্স হচ্ছে। একটা রাস্তাও কিন্তু এখন কোনো মানে উন্মোচন করে হয়নি। তো এটা তো কিন্তু আমাদের আমি দেখেছি সব নেতা মন্ত্রীরা গেলে সব এটাই বলে জম্মুতে রাস্তা হয়নি, এটা অপোজিশন বলে, এটা রুলিং এটাই বলে থাকে। তো আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু এখন পর্যন্ত জম্মু জেলা সাব ডিভিশন যেটা PWD বলুন
আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আবেদন রাখবো, এটা প্লিজ নাকি আপনি একটু দেখলে ভালো। সাপ্লিমেন্টারি যেহেতু PMGSY নিয়ে কোয়েশ্চেন, আমার কনস্টিটিউয়েন্সির আন্ডারে PMGSY রোড শ্রীদল পাড়া এবং কাঞ্চনকুমার পাড়া অলরেডি PMGSY সাইনবোর্ড লাগানো হয়েছে, কিন্তু শ্রীদল পাড়া 3 কিলোমিটার এবং কাঞ্চনকুমার পাড়া 9 কিলোমিটার। কাজ শ্রীদল পাড়াতে কিন্তু কাজ শুরু করছিল, পরে ফরেস্ট ল্যান্ডের ডাইভারশন মানে ক্লিয়ার হয় না বলে এটা কাজ করা হয়েছে। এটা আমি থ্রু ভারপ্রাপ্ত স্পিকার থ্রুতে আমি জানতে চাইছি মিনিস্টার কাছে, জানতে চাই যে এটা কবে নাগাদ আবার শুরু করা হবে। আর আরেকটা আমি এই হাউসে আমি জানাতে চাই যে মালদা পাড়া রোড কত 2024 লোকসভা ইলেকশনে এখানে লোকরা ভোট বয়কট করছিল এই রাস্তা নিয়ে, মালদা রোড নিয়ে। এটা কিন্তু আবার এখানে একবার নেওয়া হয়েছে আর টেন্ডারও হয়েছিল, পরে আবার ল্যান্ড ডাইভারশনের কারণে আবার এটাও স্টপ করা হয়েছে। এটা কবে নাগাদ আবার এই কাজটা করা হবে? এবং সামনে এসি ইলেকশন যেহেতু গতবারের মতো আবার ভোট বয়কট মানুষ পাবলিক তো আবার করবে, এই কারণে আমি হাউসকে এই কথা আমি জানাতে চাই। থ্যাংক ইউ। মাননীয় বিধায়ক যে প্রশ্নটা করেছেন এটা আমি করেছি। অ্যাকচুয়ালি এই যে রাস্তাটা একটা ফুড ট্র্যাক আছে এবং তাছাড়া ওখানে মাত্র 579% মানে ওখানে মানুষ আসে, আমার কাছে যাই 579। এবং এটা একটা যেহেতু হিলি টেরিং খুব ডিফিকাল্ট কিন্তু এখানে মোটরের উপর করা রাস্তা বড়। তারপর আমি বলবো যে মানে এই বিষয়টা আরো যাতে ডিটেলস আমার কাছে রিপোর্ট দেয়। আর এখানে আরো যারা মানে বিধায়ক এবং বিধায়ক যে বস্তুগুলো করেছেন আমাকে চিঠি দিয়ে আপনি আমি কনসার্ন ডিপার্টমেন্টের কাছে পাঠাবো এবং তার উত্তরও আপনাকে দেবো এবং আপনারা যা বলেছেন দেবেন এটা পুরো ডিটেলস আমাকে পাঠাবে। এখন তো আমার কাছে আপনাদের উত্তরটা আমি দিতে পারবো না, দিলে আমি সেটার উত্তর আপনাকে দিয়ে দেবো। আর আপনার যেটা বললেন আপনি সেটা আমি দেখবো, এটা বিষয়টা এটা দরকার পড়লে আমি একদিন যাবো সেখানে গিয়ে আমি এটা কি ফিজিবিলিটি আছে। আমার কাছে ম্যাপ টেপ শুধু পুরো দেওয়া আছে এখানে, কিন্তু এই ম্যাপ দেখে এটাকে বোঝা ভেরি টাফ। কাজে যদি ফিজিক্যালি কোনো সময় যাই আমি ওখানে, আমি দেখলে মানে তাহলে কিছু করা যায় কিনা অফিসারদেরকে নিয়ে আমি যাব। ওকে, নেক্সট। আচ্ছা, আমাদের প্রশ্ন পর্ব যে আমাদের সময়সূচি আমাদের শেষ হয়ে গেছে। মাননীয় সদস্যগণ, প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি সেগুলি সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলির উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি। স্মৃতিচারণ। মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচিতে 5টি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে। এখন আমি সেগুলি পাঠ করছি। প্রাক্তন বিধায়ক মাধবচন্দ্র সাহার প্রয়াণে স্মৃতিচারণ। গভীর সুখ ও বেদনা ভারাক্রান্তের হৃদয়ে এই সভাকে অবহিত করা যাচ্ছে যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা উদয়পুর মহকুমার মাতাবাড়ি বিধানসভার নির্বাচনী কেন্দ্রের 4 বারের নির্বাচিত জনপ্রতিনিধি বিশিষ্ট বামপন্থী নেতা মাধবচন্দ্র সাহা গত 21শে ফেব্রুয়ারি 2026 তারিখে আগরতলায় চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 75 বছর। তিনি স্ত্রী, একমাত্র পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
1951 সালের 22 এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। পিতা স্বর্গীয় রায়মোহন সাহা এবং মাতা স্বর্গীয়া পূর্ণলক্ষ্মী সাহা। ছাত্র জীবন থেকে তিনি ন্যায় ও সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আদর্শবাদী নেতৃত্বের পরিচয় দেন। বিকম স্নাতক ডিগ্রি লাভ করার পর তিনি রাজনীতির অঙ্গনে আসেন। 1966 সালে তিনি সিপিআইএম দলে যোগদান করেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে দল ও জনমানসে আস্থাভাজন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ত্রিপুরা বিধানসভার নির্বাচনে তিনি 1993, 2003, 2008 ও 2013 সালে মাতাবাড়ি বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে সিপিআইএম এর প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে এই বিধানসভায় বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিধানসভায় তিনি জনগণের অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও দৃঢ়তার সঙ্গে পালন করেছিলেন। বিধানসভাতে আলোচনায় সক্রিয় অংশগ্রহণ এবং গঠনমূলক মতামত প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক চর্চাকে তিনি অনেকটাই সমৃদ্ধ করতেন। বিশেষত ওনার নির্বাচনী এলাকায় সার্বিক উন্নয়ন এবং দুর্বল ও অবহেলিত জনগোষ্ঠীর আর্থসামাজিক অগ্রগতির বিষয়ে বিধানসভায় তিনি সর্বদা সোচ্চার ভূমিকা পালন করতেন। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সাদাসিধে, মিতভাষী ও মানবদরদী হিসেবে সর্বমহলে সমাদৃত ছিলেন। বই ও সংবাদপত্র পাঠ ছিল ওনার নিত্যসঙ্গী। প্রাক্তন বিধায়কের প্রয়াণে ত্রিপুরার রাজনৈতিক অঙ্গন, বিশেষত মাতাবাড়ি বিধানসভা নির্বাচনী কেন্দ্রের জনগণ এক অভিজ্ঞ সংগ্রামী ও নিবেদিত প্রাণ জননেতাকে হারালো। এই বিধানসভা প্রয়াত প্রাক্তন বিধায়কের দীর্ঘ রাজনৈতিক ও জনসেবামূলক জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং ওনার স্মৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক সুখ সমস্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। এই সভা পরম করুণাময়ের নিকট প্রয়াত প্রাক্তন বিধায়ক মাধবচন্দ্র সাহার আত্মার চিরশান্তি কামনা করছে। লোকসভার প্রাক্তন স্পিকার শিবরাজ পাটিলের প্রয়াণে স্মৃতিচারণ। এই সভা গভীর দুঃখ ও সুখের সঙ্গে জানাচ্ছে যে লোকসভার প্রাক্তন স্পিকার তথা ভারতের প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল গত 12 ডিসেম্বর 2025 তারিখে মহারাষ্ট্রের লাতুর জেলার নিজ বাসভবনে শারীরিক অসুস্থতা জনিত কারণে পরলোক গমন করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 90 বছর। শিবরাজ পাটিলের জন্ম 1935 সালের 12 অক্টোবর মহারাষ্ট্রের লাতুর জেলার চাকুর গ্রামে। পেশাগত জীবনের সূচনায় তিনি একজন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীকালে আইন বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন। জনসেবার মহান আদর্শ অনুপ্রাণিত হয়ে তিনি জাতীয় কংগ্রেস দলে যুক্ত হয়ে সক্রিয় রাজনীতিতে এসেছিলেন এবং ধীরে ধীরে একজন বিশিষ্ট জননেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। শিবরাজ পাটিল 1973 সাল থেকে 1980 সাল পর্যন্ত একনাগারে লাতুর গ্রামীণ নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়ে মহারাষ্ট্র বিধানসভায় বিধায়ক হিসেবে জনগণ দ্বারা অর্পিত দায়িত্ব পালন করেছেন। 1980 সালে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে লোকসভায় নির্বাচিত হয়ে আসেন। পরবর্তীকালে লাতুর লোকসভা নির্বাচনী কেন্দ্র থেকে তিনি পরপর মোট 7 বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করেন। 1991 সালের 10 জুলাই থেকে 1996 সালের 22 মে পর্যন্ত শিবরাজ পাটিল লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন। এই সময়কালে সংসদ পরিচালনায় উনি নিরপেক্ষতা, সাংবিধানিক শালীনতা ও সংসদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন, যা ভারতীয় সংসদের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে রয়েছে। পরবর্তীকালে 2004 সালের 22 মে থেকে 2008 সালের 30 নভেম্বর পর্যন্ত তিনি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও 2010 সাল থেকে 2015 সাল পর্যন্ত শিবরাজ পাটিল পাঞ্জাবের রাজ্যপাল থাকাকালীন চণ্ডীগড়ের প্রশাসক পদে অধিষ্ঠিত থেকে সফলতার সঙ্গে দায়িত্ব নির্বাহ করেছিলেন। শিবরাজ পাটিল ছিলেন একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও মর্যাদা সম্পন্ন জননেতা। বিধায়ক, সংসদ সদস্য, লোকসভার স্পিকার, কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যপাল প্রতিটি দায়িত্ব উনি নিষ্ঠা, দক্ষতা এবং সাংবিধানিক মূল্যবোধের প্রতি পূর্ণ আনুগত্য রেখে পালন করেছেন।
উনার শান্ত স্বভাব, সংযত আচরণ এবং সংবিধান সম্পর্কে গভীর জ্ঞান সর্বমহলে সমাদৃত ছিল। ভারতীয় সংসদীয় গণতন্ত্রের বিকাশে শিবরাজ পাটিলের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ভারতবর্ষের এই বিশিষ্ট জননেতার প্রয়াণে ত্রিপুরা বিধানসভা গভীর শোক প্রকাশ করছে এবং প্রয়াত শিবরাজ পাটিলের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়ের প্রয়াণে স্মৃতিচারণ ও শোক জ্ঞাপন। আমি গভীর শোক ও বেদনা ভারাক্রান্ত হৃদয়ে এই সভাকে অবহিত করছি যে প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায় চিকিৎসাধীন অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গত 23 ফেব্রুয়ারি 2026 তারিখে পরলোক গমন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 71 বছর। মুকুল রায় দীর্ঘ কয়েক দশক ধরে সক্রিয় রাজনৈতিক জীবন ও জনসেবায় আত্মনিয়োগ করেছিলেন। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতার সদস্যদের অন্যতম ছিলেন এবং দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুদক্ষ রাজনৈতিক কৌশল, দলের প্রতি নিষ্ঠা ও দূরদর্শিতার জন্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিশেষভাবে সমাদৃত ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিনি ভারতের 32তম রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর পূর্বে কেন্দ্রীয় নৌ পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি 2 দফায় রাজ্যসভার সদস্য নির্বাচিত হন এবং সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 2017 সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং দলের জাতীয় সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 2021 সালে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর উত্তর বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে নির্বাচিত হন। ওই বছর সহধর্মিণীর অকাল প্রয়াণে তিনি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েন। কার্যত এরপর থেকে ওনার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। এই অবস্থায় মুকুল রায় পুনরায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দলে ফিরে আসেন, কিন্তু শারীরিক অসুস্থতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় তিনি সক্রিয় রাজনীতি থেকে নিজেকে অনেকাংশে দূরে সরিয়ে নেন। রাজনৈতিক দূরদৃষ্টি এবং জনকল্যাণমূলক মনোভাবের জন্য মুকুল রায় সকলের কাছে এক সম্মানিত ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। তিনি জনজীবনের প্রতি দায়বদ্ধতা ও সাংগঠনিক দক্ষতার সাক্ষ্য রেখে গেছেন। রাজনৈতিক অঙ্গনে মুকুল রায়ের প্রয়াণে দেশের রাজনৈতিক পরিসরে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। এই সভা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং শোক সম্ভূত পরিবারের পরিজন, আত্মীয় স্বজন ও অসংখ্য অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে পরম করুণাময়ের নিকট ওনার বিধি আত্মার চিরশান্তি কামনা করছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত অনন্ত রাও পাওয়ারের প্রয়াণে স্মৃতিচারণ ও শোক জ্ঞাপন। এই বিধানসভা গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছে যে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত অনন্ত রাও পাওয়ার গত 28 জানুয়ারি 2026 তারিখে মুম্বাই থেকে মহারাষ্ট্রের পুনে জেলার বারামতি যাওয়ার পথে বারামতি বিমানবন্দরে সন্নিকটে বিমান দুর্ঘটনায় অকাল মৃত্যুবরণ করেন। এই বিমান দুর্ঘটনায় তিনি সহ ওই বিমানে থাকা আরও 4 জনের প্রাণহানি ঘটে। অজিত অনন্ত রাও পাওয়ার 22 জুলাই 1959 সনে মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 66 বছর 6 মাস। অজিত অনন্ত রাও পাওয়ার মহারাষ্ট্রের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির একজন বর্ষিয়ান, প্রথিতযশা ও প্রভাবশালী রাজনৈতিক নেতা ছিলেন। তিনি বারামতি বিধানসভা কেন্দ্র থেকে 1991 সাল হতে পরপর 7 বার মহারাষ্ট্র বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়ে জনগণের অগাধ আস্থা ও সমর্থনের স্বাক্ষর বহন করেছেন। দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি 4 বার মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক দক্ষতা, দূরদর্শী নেতৃত্ব, উন্নয়নমুখী কর্মসূচির মাধ্যমে রাজ্যের সার্বিক অগ্রগতিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিশেষত গ্রামীণ অর্থনীতি, কৃষি, সেচ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে ওনার গৃহীত পদক্ষেপ মহারাষ্ট্রের উন্নয়ন যাত্রায় উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে।
প্রশাসনিক কর্মকাণ্ডে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সাংগঠনিক দক্ষতা এবং জনমুখী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি উনাকে রাজ্যের রাজনৈতিক পরিসরে এক বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিল। অজিত পাওয়ারের এই আকস্মিক ও সুখাবহ প্রয়াণে মহারাষ্ট্র তথা দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। ত্রিপুরা বিধানসভা প্রয়াত অজিত পাওয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে এবং ওনার সুখসমত পরিবার, পরিজন, সহকর্মী ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। প্রখ্যাত অভিনেতা ও প্রাক্তন লোকসভার সদস্য ধর্মেন্দ্র প্রয়াণে স্মৃতিচারণ ও শোক জ্ঞাপন। এই বিধানসভা গভীর সুখ ও দুঃখের সঙ্গে জানাচ্ছে যে ভারতের প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব, বিশিষ্ট অভিনেতা, প্রযোজক এবং প্রাক্তন লোকসভার সদস্য ধর্মেন্দ্র গত 24 নভেম্বর 2025 তারিখে শারীরিক অসুস্থতাজনিত কারণে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 89 বছর 11 মাস 16 দিন। ওনার প্রয়াণে চলচ্চিত্র জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। 8 ডিসেম্বর 1935 তারিখে পাঞ্জাবের লুধিয়ানা জেলার নরসরালি গ্রামে এক জাট শিখ পরিবারে ধর্মেন্দ্র জন্মগ্রহণ করেন। ওনার জন্ম নাম ধর্মেন্দ্র সিং দেওল। ফেয়ার পত্রিকার এক প্রতিভা অনুসন্ধান প্রতিযোগিতায় বিজয়ী হয়ে 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে চলচ্চিত্রের মাধ্যমে ওনার অভিনয় জীবনের সূচনা হয়। 60 ও 70-এর দশকে রোমান্টিক চরিত্র থেকে অ্যাকশন নায়ক হিসেবে ওনার উত্তরণ দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। 1966 সালের ফুল और পাথর চলচ্চিত্রে অভিনয় ওনাকে তারকা খ্যাতির শিখরে পৌঁছে দেয়। 1975 সালের কালজয়ী চলচ্চিত্র শোলে-তে বীরু চরিত্রে ওনার অভিনয় ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একই বছরে চুপকে চুপকে চলচ্চিত্রে কৌতুকাভিনয়ে ওনার বহুমাত্রিক প্রতিভার উজ্জ্বল প্রকাশ ঘটে। ধর্মেন্দ্র প্রায় 3 শতাধিক চলচ্চিত্র অভিনয় করেছেন। 2012 সালে জনপ্রিয় ও দক্ষ অভিনেতা হিসেবে ভারত সরকার ধর্মেন্দ্রকে দেশের 3য় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ প্রদান করে এবং 1997 সালে তিনি ফিল্মফেয়ার জীবন কৃতিত্ব সম্মান লাভ করেন। চলচ্চিত্র জগতের পাশাপাশি ধর্মেন্দ্র জনসেবার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করে গিয়েছেন। তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে রাজস্থানের বিকানেরের লোকসভা নির্বাচনী কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ত্রিপুরা বিধানসভা ভারতীয় চলচ্চিত্র জগতের এই বিশিষ্ট অভিনেতা তথা লোকসভার প্রাক্তন সাংসদের প্রয়াণে ওনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং একই সঙ্গে ওনার শোকসমত পরিবারবর্গ, গুণমুগ্ধ অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য মাধব চন্দ্র সাহা, লোকসভার প্রাক্তন অধ্যক্ষ শিবরাজ পাটিল, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত অনন্ত রাও পাওয়ার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায় এবং চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা ধর্মেন্দ্র প্রয়াণে ওনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে 2 মিনিট নীরবতা পালন করার জন্য সভায় উপস্থিত সম্মানিত সকল সদস্যগণকে অনুরোধ করছি।
কমিশন। রেফারেন্স পিরিয়ড। এখন রেফারেন্স পিরিয়ড আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ডের নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সবাই উত্থাপনের অনুমতি দিয়েছি। প্রথমে আমি মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় কর্তৃক আনিত রেফারেন্স নোটিশটির বিষয়বস্তু সবাই উত্থাপনের জন্য অনুরোধ করছি। Mr. ইনচার্জ স্পিকার স্যার, গত 11 মার্চ সন্ধান পত্রিকায় প্রথম পৃষ্ঠায় রেলের কার্গোর দায়িত্বে নেশা কারবারি সম্পর্কে আমি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আগামী 25 তারিখ তার উত্তর দেব। তারিখ কি করে হবে? মানে এটা তো আরো আগে হওয়া উচিত, অনেকগুলো আছে লাস্টে। দেখা যায় সবগুলি 25 তারিখ দেওয়া হয়, তারপরে এখান থেকে বলা হয় লে করে দেন। না না, সব সময় স্যার আমার তিক্ত অভিজ্ঞতা আছে। রতনবাবু, আপনি তো ডাইরেক্টর। আমার বক্তব্য হলো স্যার 25 তারিখ দেওয়া হলে সবগুলি 25 তারিখ দেওয়া। আমি জিতেনবাবুর সঙ্গে একমত। 25 তারিখ, আপনিও তো বিধানসভার পুরনো সদস্য স্যার, মাননীয় স্পিকার ইনচার্জ, উত্তরদাতা যদি মাননীয় স্পিকার ইনচার্জ, I object the word you are the director. He is the honorable chief minister of the state. He is the leader of the house. এখানে he is the director. It is not proper. He should say sorry to the house. মাননীয় সদস্য স্যার, গভর্নমেন্ট চিফ উনি 25 তারিখ টাইম চেয়েছে, দিতে হবে, এটা আপনি বললে হবে। ঠিক আছে স্যার, আমি বলছি মাননীয়া যিনি চিফ হুইপ ম্যাডাম যেটা বলেছে, আমি চিফ মিনিস্টারকে বলিনি, আমি মাননীয় মন্ত্রী রতনবাবুকে বলেছি। যদি কম শুনে থাকে, ঠিক আছে, এটা ঠিক আছে। রতনবাবু ডাইরেক্টর তো ঠিকই আছে, আমাদেরও ছিলেন, এখনো আছেন। ওকে। আচ্ছা, দ্বিতীয় রেফারেন্স নোটিশটি যুগ্মভাবে এনেছেন মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন এবং শ্রী শ্যামল চক্রবর্তী। এখন আমি উনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সবাই উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার ইনচার্জ, গত 3রা মার্চ 2026 সান্দন পত্রিকায় প্রথম পাতায় প্রকাশিত পিস্তল তাক করে, ছুরি মেরে, ফেন্সি গাড়ি লুট, অসহায় পুলিশ শীর্ষ সংবাদ সম্পর্কে আমি আগামী 24 তারিখ তার উত্তর দেব। আচ্ছা, আমি তো বলার আগেই হয়ে গেছে, বলার তার দরকার নাই। ওকে, থ্যাংক ইউ। তৃতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রী তোফাজ্জল হোসেন। এখন আমি উনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সবাই উত্থাপনের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের আবাসিক হোস্টেলের ছাত্রছাত্রীদের এসসি এসটি সম্প্রদায়ের আবাসিক হোস্টেলের ছাত্রছাত্রীদের ন্যায় সমহারে স্টাইপেন্ড প্রদান করা সম্পর্কে
আমি সংখ্যালঘু কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমি ডিটেলস ক্লারিফিকেশনটা আগামী 23শে মার্চ আমি দিয়ে দেব। দৃষ্টি আকর্ষণীয় নোটিশ। এখন দৃষ্টি আকর্ষণীয় নোটিশ আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি দৃষ্টি আকর্ষণীয় নোটিশ পেয়েছি। নোটিশগুলির গুরুত্ব অনুধাবন করে উত্থাপনের সম্মতি দিয়েছি। প্রথম নোটিশটি যুগ্মভাবে দিয়েছেন মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস, শ্রী শৈলেন্দ্র চন্দ্রনাথ এবং শ্রী চিত্তরঞ্জন দেববর্মা। কে বলবেন? মাননীয় স্পিকার স্যার, আমার কলিং অ্যাটেনশনের নোটিশ। আগরতলা খোয়াই কমলপুর কৈলাসহর জাতীয় সড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয়তা সম্পর্কে। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমি আগামী 24শে মার্চ আমি তার উত্তর দেব। দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী অন্তরা সরকার দেব। নোটিশটির বিষয়বস্তুটি হল ত্রিপুরার হস্ত তাঁত শিল্পকে উন্নতিকরণ করার লক্ষ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণী নোটিশটি সভায় উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণী নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন সেই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। না, এটা কোন দপ্তর? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলেন। আগামী 25 তারিখ এটার উত্তর দেব স্যার। তারপর তৃতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী বিশ্বজিৎ কলই। নোটিশটির বিষয়বস্তুটি হল 2025-26 সালে TTADC কে অর্থ মঞ্জুরি সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি সভায় উত্থাপনের সম্মতি দিয়েছি। মাননীয় স্পিকার স্যার, 24 তারিখ দেব স্যার। কত? 24 তারিখ। এখন laying of papers on the table of the house. Now the business before the house is laying a copy each of the report num 2 of 2025 of the Comptroller and Auditor General of India on social economy, revenue and general sectors of the year end 31st March 2024. 2. The finance accounts of the Government of Tripura Volume 1 and 2 for the year 2024 and 25, and 3. The appropriation accounts of the Government of Tripura for the year 2024 and 25
on the table of the House. Now, I request the Honorable Minister in charge of the Finance, etc. departments to lay a copy each of the above mentioned report, finance accounts and appropriation accounts on the table of the House. মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, I beg to lay a copy of each of the report, within bracket report number 2 of 2025 of the Comptroller and Auditor General of India on social, economic, revenue and general sectors for the year ended 31st March 2024. The finance accounts of the Government of Tripura, volume number 1 and 2 for the year 2024-25, and the appropriation accounts of the Government of Tripura for the year 2024-25, and on the table of this August House. Honorable members are requested kindly to call the copies of the report, finance accounts and appropriation accounts from the notice office of the Tripura Legislative Assembly. সবার পরবর্তী কার্যসূচি হলো দি ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স বিল 2026. The Tripura Bill নং 3 of 2026 উত্থাপন। আমি এখন মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Mr. In-Charge Speaker, sir, I hereby give notice of my intention to introduce the Tripura University of Health Science Bill 2026 during the ensuing session of the Tripura Legislative Assembly. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দি ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স বিল 2026, দি ত্রিপুরা বিল নং 3 of 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠতা এবং সর্বসম্মতিক্রমে গৃহীত হলো, যেহেতু না বলার কেউ নেই। The Tripura Government Technical University Tripura Bill 2026, the Tripura Bill নং 04 of 2026 উত্থাপন। আমি এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবাই অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। My intention to move for leave to introduce the Tripura Government Technical University Tripura Bill 2026 within bracket Tripura Bill number 04 of 2026 during the current ensuing session of the Tripura Legislative Assembly. এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026 ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নং 04 of 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, আমি মনে করি এই সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। The Tripura Government Women's University Bill 2025, the Tripura Bill Nong
5 of 2026 উত্থাপন। আমি এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable Acting Speaker, sir, I hereby give notice of my intention to move for leave to introduce the Tripura Government Women's University Bill 2025 within bracket the Tripura Bill No. 05 of 2026 during the current ensuing session of the Tripura Legislative Assembly. এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দি ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি বিল 2025 ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নং 5 অফ 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ এবং সর্বসম্মতিক্রমে গৃহীত হল। সরকারি বিল উত্থাপন। দি ত্রিপুরা লিফট অ্যান্ড এসকেলেটরস বিল 2025, দি ত্রিপুরা বিল নং 09 অফ 2025 উত্থাপন। আমি এখন বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, I hereby give notice of my intention to move for leave to introduce the Tripura Lift and notice of my intention to move for leave to introduce the Tripura Lift and Escalators Bill 2025, the Tripura Bill number 9 of 25 during the ensuing session of the Tripura Legislative Assembly. এখন বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দি ত্রিপুরা লিফট অ্যান্ড এসকেলেটর বিল 2025, দি ত্রিপুরা বিল নং 09 অফ 2025 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ এবং না বলার যেহেতু কেউ নেই, এটা সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। দি ত্রিপুরা গ্যারান্টেড সার্ভিসেস টু সিটিজেন্স ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026, দি ত্রিপুরা বিল নং 8 অফ 2026 উত্থাপন। আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable In-Charge Speaker, sir, I hereby give notice of my intention to introduce the Tripura Guaranteed Services to Citizens First Amendment Bill 2026, Tripura Bill number 8 of 2026 during the ensuing session of Tripura Legislative Assembly. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দি ত্রিপুরা গ্যারান্টেড সার্ভিসেস টু সিটিজেন্স ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026, দি ত্রিপুরা বিল নং 8 অফ 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠিত এবং যেহেতু না বলার কেউ নেই, সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। Laying of a statement. Now the business before the House, laying of a statement relating to promulgation of the Tripura Ease of Doing Business Ordinance 2026, Tripura Ordinance number 1 of 2026 on the table of the House.
Now I request the Honorable Minister in charge of the Industries and Commerce Department to lay a copy of the statement of the table of the House. Honorable Speaker, sir, I hereby give notice of my intentions to lay on the table of the Tripura Legislative Assembly the Tripura Ease of Doing Business Ordinance 2026 as recorded under Rule 115 of the Rules of Introduce and Conduct of Business in the Tripura Legislative Assembly. Thank you. Honorable members are requested to collect the copy of the statement relating to promulgation of the Tripura Ease of Doing Business Ordinance 2026, Tripura Ordinance number 1 of 2026 from the Notice Office of the Tripura Legislative Assembly. The Tripura Ease of Doing Business Bill 2026, the Tripura Bill number 10 of 2026 উত্থাপন। আমি এখন শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সভায় অনুমতি চেয়ে প্রস্তাব অনুরোধ করছি। Honorable Speaker, sir, I hereby give notice of my intention to move for leave to introduce the Tripura Ease of Doing Business Bill 2026 to replace the Tripura Ease of Doing Business Ordinance 2026 in the Tripura Legislative during the ensuing session of the Tripura Legislative Assembly. Thank you. এখন শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দি ত্রিপুরা ইজি অফ ডুইং বিজনেস বিল 2026, দ্য ত্রিপুরা বিল নং 10 অফ 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। দি মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি অ্যামেন্ডমেন্ট বিল 2025, দি ত্রিপুরা বিল নং 7 অফ 2025 উত্থাপন। আমি এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, I hereby give notice of my intention to move for leave to introduce MBB University Amendment Bill 2025 within bracket Tripura Bill number 7 of 2025 during the current ensuing session of the Tripura Legislative Assembly. এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দি মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি অ্যামেন্ডমেন্ট বিল 2025, দি ত্রিপুরা বিল নং 7 অফ 2025 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। যেহেতু না বলার কেউ নেই, সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। সায়েন্স টেকনোলজি অ্যান্ড এলিট স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026, দি ত্রিপুরা বিল নং 09 অফ 2026 উত্থাপন। আমি এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, I hereby give notice of my intention to move for leave to introduce
Science, Technology and Allied Skill University, Tripura Bill 2026, within bracket Tripura Bill number 9 of 2026, during the current ensuing session of the Tripura Legislative Assembly. এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো সায়েন্স, টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026, দি ত্রিপুরা বিল নং 09 অফ 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। যেহেতু না বলার কেউ নেই, সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025, দি ত্রিপুরা বিল নং 10 অফ 2025 উত্থাপন। আমি এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, I hereby give notice of my intention to move for leave to introduce Atal Bihari Vajpayee Skill University Tripura Bill 2025, within bracket Tripura Bill number 10 of 2025, during the current ensuing session of the Tripura Legislative Assembly. এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025, দি ত্রিপুরা বিল নং 10 অফ 2025 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। যেহেতু না বলার কেউ নেই, সবাই সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025, দি ত্রিপুরা বিল নং 13 অফ 2025 উত্থাপন। আমি এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, I hereby give notice of my intention to move for leave to introduce International University Tripura Bill 2025, within bracket Tripura Bill number 13 of 2025, during the current ensuing session of the Tripura Legislative Assembly. এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025, দি ত্রিপুরা বিল নং 13 অফ 2025 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। না, বুটাবুটি হয়েছে, বলবেন তো, বলা হয়নি বোধহয় না কিছু হতে পারে না দিল ইন্ট্রোডিউস করছে। কোনো অ্যানাউন্সমেন্ট আছে? আছে তো বলতে অ্যানাউন্সমেন্ট আছে না? হ্যাঁ, পাস করেছে এটা করছে না?
লাস্টটাকে ভোটে দেননি? আমি তো বলতেছি আপনি দেন দেন, আমি আমার তো মনে দিয়েছেন বোধ হয়। না 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 না, ঠিক আছে। আপডেট কইয়া দিছি না। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে। আমি বুটাবুটি করছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে। আমি তো জানি করছি না। এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 দি ত্রিপুরা বিল নং 13 অফ 2025 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। শেষ করলেন? যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। যেহেতু না বলার কেউ নেই, সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। থ্যাংক ইউ। অ্যানাউন্সমেন্ট আছে একটা, মোশন আছে। মাননীয় স্পিকার স্যার, চেয়ারম্যান সরি, মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে ডিএ সংক্রান্ত একটি বিষয় এখানে উত্থাপন করেছেন। একটু 2 মিনিট আমি ধন্যবাদ জানাই। 5% ডিএ উনি ঘোষণা করেছেন, কিন্তু এখানে দুটো প্রশ্ন আমার সেখানে আছে। একটা হচ্ছে এই ডিএ বামফ্রন্ট সরকার থাকাকালীন সময় যারা স্কিম ওয়ার্কার ছিল, তাদেরকে, না আমার কথাটা শুনবেন না, তখন স্কিম ওয়ার্কার ছিল, তাদেরকে এই ডিএ দেওয়া হতো, তারা এই ডিএ পেত। কিন্তু এই সরকার আসার পরে শেষ হয়ে যাক, অ্যানাউন্সমেন্টটা শেষ হয়ে যাক, তারপর বলবেন। নাও মোশন ফর ইলেকশন অফ অ্যাসেম্বলি কমিটিজ। The term of office of 5 elected committees, that is Committee on Public Accounts, Committee on Estimates, Committee on Public Undertakings, Committee on Welfare for Scheduled Castes, OBCs and Minorities, and Committee on Welfare of Scheduled Tribes will expire on, and Minorities and Committee on Welfare of Scheduled Tribes will expire on 31/3/2026. Now these 5 elected committees are required to be constituted in the current assembly session for the financial year 2026-2027 under Rule 202 (1) of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. Now, Honorable Chief Minister may kindly move a motion for constitution of these 5 elected committees under Rule 98 (4) of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. Honorable Chairperson, sir, in pursuance of Rule 98 (Roman 4) of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly, I beg to move that the House do proceed to elect 11 members in each of the committee, namely number 1, Committee on Public Accounts, number 2, Committee on Estimates, number 3, Committee on Public Undertakings, 4, Committee on Welfare of Scheduled Castes, OBCs and Minorities, and number 5, Committee on Welfare of Scheduled Tribes according to the principle of proportional representation by means of single transferable vote for the period ending 31st March 2027 as required under Rule 202 (1) of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. Now I am putting the motion to vote. The motion before the House is that the House do proceed to elect 11 members in each of the committees, namely Committee on Public Accounts, number 2, Committee on Estimates, number 3, Committee on Public Undertakings, number 4, Committee on Welfare of Scheduled Castes, OBCs and Minorities, and Committee on Welfare of Scheduled Tribes,
according to the principles of proportional representation by means of single transferable vote for the financial year 2026-2027 as required under Rule 202(1) of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. As many as are of that opinion will please say ayes. As many as are of contrary opinion will please say noes. I think ayes have it. Ayes have it. Ayes have it. The motion is passed. Now I announce the program for conducting of election of 5 elected committees. Date and time for submission of nomination papers on 18/3/2026 up to 2 p.m. Wednesday. Number 2, date and time of scrutiny of nomination papers on 19/3/2026 up to 4 p.m. Thursday. Date and time for withdrawal of nomination papers on 23/2026 up to 4 p.m. Friday. Date of election, if any, 24th March 2026, Tuesday. আর তো নাই কিছু। একটি ঘোষণা। মাননীয় সদস্যগণের অবগতির জন্য জানাচ্ছি যে ত্রিপুরা বিধানসভার কার্যপ্রণালী ও নিয়মাবলী বিধির 202(1) অনুচ্ছেদ মূলে 2026-27 ইংরেজি অর্থবছরের জন্য ত্রিপুরা বিধানসভা নিম্নলিখিত মনোনীত কমিটিগুলি গঠন করা হবে। কমিটিগুলি হল বিজনেস অ্যাডভাইজারি কমিটি, কমিটি অন ডেলিগেটেড লেজিসলেশন, কমিটি অন গভর্নমেন্ট অ্যাসুরেন্স, রুলস কমিটি, Number 5, House Committee. Number 6, Library Committee. Number 7, Committee on Privileges. Number 8, Committee on Petitions. Number 9, Committee on Absence of Members from the Sitting of the House. And number 10, Ethics Committee. উক্ত মনোনীত কমিটিগুলির প্রত্যেকটিতে মোট 9 জন করে সদস্যরা মনোনীত হবেন। এখন আমি মাননীয় সরকারি মুখ্য সচেতক এবং বিরোধী পক্ষের সচেতক মহোদয়গণকে অনুরোধ করছি 18 মার্চ বুধবার 2026 ইংরেজি তারিখ বেলা 2 ঘটিকার মধ্যে তাদের পক্ষের যে সকল মাননীয় সদস্যগণের নাম উল্লেখিত কমিটিগুলিতে রাখতে ইচ্ছুক তাদের নাম বিধানসভা সচিবালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। চেয়ারম্যান মহোদয়, 2টা পর্যন্ত টাইম, 4টা দিয়ে দেন। ঠিক আছে, 4টা পর্যন্ত টাইম থাকবে। 4টা পর্যন্ত টাইম। অসুবিধা নেই, এটা নামে না। এই সভা আগামী 17 মার্চ 2026 ইংরেজি তারিখ মঙ্গলবার বেলা 11 ঘটিকা পর্যন্ত মুলতবি রইল। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আমি রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের সাথে 5% টিআর ঘোষণা করছি। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ত্রিপুরা বিধানসভার নতুন স্পিকার নির্বাচনের ঘোষণা হলো সোমবার বিধানসভার বাজেট অধিবেশনে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে এই নির্বাচনী প্রক্রিয়া। অধিবেশনের প্রায় সব বিধায়ক উপস্থিত থাকায় এদিনই স্পিকার নির্বাচন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করা হয়। স্পিকার পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং 17 মার্চ পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পরে স্পিকার পদে মোট কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তা স্পষ্ট হয়ে যাবে ওই দিন।
যদি কেবলমাত্র একজন প্রার্থী মনোনয়ন জমা দেন তাহলে 18 মার্চ বিধানসভায় তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে ঘোষণা করা হবে। তবে একাধিক প্রার্থী মনোনয়ন জমা দিলে সেই ক্ষেত্রে 18 মার্চ বিধানসভার প্রথম কার্য বিবরণী হিসেবে অনুষ্ঠিত হবে স্পিকার নির্বাচন। উল্লেখ করা যেতে পারে, বিশ্ববন্ধু সেনের মৃত্যুর পর শূন্য হয়ে পড়ে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদ। 2025 সালে 26 ডিসেম্বর 72 বছর বয়সে বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিকে প্রবীণ জনজাতি বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়ার নাম নতুন স্পিকার হিসেবে প্রস্তাব করা হয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের বৈঠকে। ফলে রামপদ জমাতিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হবেন নাকি বিরোধী শিবির থেকেও কোনো মনোনয়নপত্র জমা দেওয়া হবে তা নিয়েই এখন জোর জল্পনা রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় স্বস্তির খবর দিল রাজ্য সরকার। সোমবার কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং পেনশনারদের জন্য মহার্ঘ ত্রাণ 5% বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শেষে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্য সরকারের ফিনান্সিয়াল কনস্ট্যান্ট আছে, তবু আমি রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের সাথে 5% দিয়ে ঘোষণা করছি। আগামী অর্থ বছরের 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হবে। রাজ্যের আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের কল্যাণের বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে সরকার। সেই কারণে তাদের আর্থিক স্বস্তি দিতে 5% ডি এবং ডিআর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগামী 1 এপ্রিল 2026 থেকে এই বর্ধিত ডিএ ও ডিআর কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় 1,20,000 সরকারি কর্মচারী এবং 81,019 জন পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর জন্য রাজ্য সরকারের অতিরিক্ত প্রায় 500 কোটি টাকা ব্যয় হবে বলে জানান তিনি। এতে উপকৃত হবেন মোট 1,02,563 রেগুলার কর্মচারী এবং 81,019 পেনশনার এবং ফ্যামিলি পেনশন, তাছাড়া অনিয়মিত কর্মচারী যারা আছেন এতে উপকৃত হবেন। এতে মোট ব্যয় হবে বার্ষিক প্রায় 500 কোটি। এতদিন 33% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন ত্রিপুরা সরকারের কর্মচারীরা। নতুন ঘোষণার ফলে তা বেড়ে দাঁড়াবে 38%। ফলে উল্লেখ করা যেতে পারে, এর আগে 2025 সালে সেপ্টেম্বর মাসে 3% ডিএ বৃদ্ধি করেছিল রাজ্য সরকার।